Welcome to the show, Mrs. and Mr. Jha. Thank you so very much for joining in. নমস্কার। একটু আলাপ করব, আপনারা কোথায় থাকেন, কি করেন এবং আপনাদের আলাপ হয়েছিল কিভাবে? How did y'all meet each other? আমরা দুজনেই থাকি বেহালাতে। ও অমিত ঝা, আমি সঙ্গীতা ঝা। আমাদের বিয়ে হয়েছে 23 ইয়ার্স হয়ে গেছে। আর আমাদের আলাপ অনেক ছোটবেলায় হয়েছিল। মানে আমি তখন ক্লাস 5 এ পড়ি আর ও তখন 7, 8 তখন দুজনেই স্কুলে পড়ছি। আর ও আমার পাড়াতে ভাড়া এসেছিল। মানে আমার বাড়ির ঠিক পিছন দিকে ও মানে ভাড়া এসেছিল। তো ওই সেই থেকে আমরা বন্ধু ছিলাম ছোটবেলায়, দুজন বন্ধু ছিলাম। তো বন্ধু থেকে থেকে একসাথে বড় হয়েছি। তারপরে যখন বড় হয়েছি তখন বন্ধুত্বটা একটু মানে একটু স্পেশাল বন্ধুত্ব হয়েছে এই আর কি। আপনারা তো দারুণ জুটি, মানে ছোটবেলা থেকে একে অপরকে চেনেন, মানে ইউ নো এভরি কালার অফ ইচ আদার। হ্যাঁ হ্যাঁ, এটা একদম সব রঙে একে অপরকে চেনা হয়ে গেছে। একে অপরের সম্বন্ধে বেস্ট 3টে জিনিস যেটা আপনার the reason why you are so strong together, একে অপরের ব্যাপারে 3টে সবচেয়ে ভালো কি লাগে, সবচেয়ে ভালো কি বাসেন? আমি বলছি, ও ভীষণ রাগী একটা মানুষ, কিন্তু মাঝে মধ্যে এত মিষ্টি, এত ভুলভাল কথা বলে ফেলে। মানে রাগের মধ্যেও আমরা দুজনে হাসি। দুজন বলতে আমি আর আমার মেয়ে আর কি। খুব রেগে আছে, রাগের মধ্যেও মানে বকা দিতে দিতেও একটা এমনই ভুল বললো, মানে যে ভুলটা আর কি মানে মানে ভাবাই যায় না। যাই হোক গে, তো তাতে আমরা হাসি। এই একটা খুব ভালো ব্যাপার। আর ওর মধ্যে আছে আমাদের খুব হাসায়। রাত হলেই ও একটু হনুমান ছিঁড়ে নেয়, তারপরে গদা ধরে নেয়। এরকম একটা কোন সময় রবীন্দ্রসঙ্গীত নাচ হচ্ছে মানে 25শে বৈশাখে, তো এইসব হয় আর কি। আর আমি যাই পাগলামো করি, মানে আমি যেটাই করি ও তাতে আমার সঙ্গ দেয়। যাই করি মানে আমি যদি মধ্যরাত্র হেসে উঠি, ধরুন কোনো হাসির কথা বলে আমি হেসে উঠেছি, ও বকা একটু রেগে যায়, ওর ঘুমটা ভেঙে যায়, তো কিন্তু ওটাকে আমাকে ওর সঙ্গ দেয় আর কি। আর আমি যদি কিছু বলি, মানে কোনো একটা কাজ করতে হবে বাড়ির, প্লাম্বার লাগবে হয়তো, তো আমি বলছি প্লাম্বারটা আসছে না, 2 দিন 3 দিন 4 দিন, ফাইনালি আসে, মানে আসে। এবার সেই কাজটা আলটিমেট মানে হয়, মানে একদম 100% আমি পাই। একটু দেরি হয় হয়তো, কিন্তু আমি কাজটা 100% পাই। এইগুলো ভালো জিনিস আছে ওর মধ্যে। অমিত দা, মানে প্লাম্বারকে আপনি ঠিকঠাক এনে দেন বলে বৌদি ভালোবাসে, মানে ইট ইজ ভেরি সুইট। কিন্তু ব্যাপারটা না, প্লাম্বারটা ভালো লাকলি পেয়ে যায় আর কি। উনি তো বললেন, আপনি একটু বলুন আর কি কি ভালোবাসেন। আমি তো সবই বলবো ভালো, কি বলবো, রান্না করে ভালো। কি বলবো, তুমি বলো। যা বলি তাই করে দেয় রান্না, জামা কাপড় গুছিয়ে গাছিয়ে দেয়, মানে আমার কোনো ত্রুটি রাখে না আর কি। মোটামুটি সবই ঠিক থাকে। মানে যতটা ছোটবেলায় ভেবেছিলাম যে পারবে কি পারবে না, বড়বেলায় দেখলাম ঠিকইটা আছে আর কি, সব পেরে গেছে। অসাধারণ। ঠিকঠাক সংসার করছে, ঠিকঠাক সংসার করছে। এবার 23 বছর তো কম দিন নয়, তো সেক্ষেত্রে বিয়ের আগে যেহেতু আপনারা একে অপরকে অনেক ইয়াং বয়স থেকে চেনেন, একসাথে বড় হয়েছেন প্রায়, কোন কোন ব্যাপারগুলো আপনারা হয়তো ডিসকাস করেছিলেন যেগুলো বিয়ের পরে ভেরি ইম্পর্টেন্ট আপনাদের লাইফে, ভেরি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল প্রি ম্যারেজ ডিসকাশনস? আপনারা যদি কিছু করে থাকেন, অ্যান্ড আপনাদের অ্যাডভাইস টু ইয়াং পিপল কি হবে, বিয়ের আগে কোন কোন ব্যাপারগুলো তাদের একে অপরের সাথে সুন্দর করে কথাবার্তা বলে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং রাখা উচিত, যাতে আপনাদের মতো সুন্দর হ্যাপিলি এভার আফটার থাকতে পারে সবাই? প্রথমেই বলি যে তখন তো একটা নিজের একটা লাইফ ছিল, তখন নিজের কথা বলতাম ঠিকই, কিন্তু একটা মানে বিয়ের পরে সন্তান আসবে, সন্তান হবে, তাকে কেমন ভাবে মানুষ করব, এটার একটা প্ল্যানিং ছিল আমাদের। তো যাই হোক, এখনো পর্যন্ত আমার মেয়ের বয়স 20 বছর বয়স, এখনো পর্যন্ত ঠিকঠাক মতো মানুষ করতে পেরেছি, এটা দেখে ভালো লাগছে। আর ও অনেকটা হেল্প করেছে তার জন্য। তো এটাই ছিল আমাদের মোটো ওই সময়টা। আরো আছে ফ্যামিলি, আমি ওর ফ্যামিলিকে ভালোবাসি, ও আমার ফ্যামিলিকে মানে আমার বাবার বাড়ির ফ্যামিলিকে আর কি খুব ভালোবাসি, এই একটা। আর এমন কোনো মানুষ যে ওর সাথে জড়িয়ে আছে বা আমার সাথে জড়িয়ে আছে, আমি কখনোই বা ও কখনোই আমাকে জোর করে না যে ওকে তোমার লাইফ থেকে সরিয়ে দাও বা ওই মানুষটাকে পছন্দ না মানে সরাতে হবে আর কি, না। যাদেরকে নিয়ে ও ভালো আছে মানুষগুলো থাকবে, আমার ভালো লাগুক কি না লাগুক। আর ঠিক সেরকম আমারও তাই, আমার ওর ভালো লাগলো কি না লাগলো সেটা কোনো ব্যাপার না, আমার পছন্দের মানুষগুলো আমার সঙ্গে থাকবে, সেটা আমার বন্ধু হোক, আমার আত্মীয় স্বজন, যেই হোক।
এইটা আমাদের মানে কেউ কারোর লাইফ থেকে কোনো মানুষকে মানে পছন্দের মানুষকে সরানোর চেষ্টা করবো না বা কোনো বলবোও না। এটাই হচ্ছে আমাদের মানে আমাদের ছিল আর কি চেষ্টা, সেটা আমরা পেরেছি। এক্সেলেন্ট, ইটস সো বিউটিফুলি সেড। সবার যে সবাইকে ভালো লাগতেই হবে তা নয়, কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই আপনাদের কাছ থেকে উপদেশ চাইছি, ধরুন যারা ইয়াং অডিয়েন্স, যারা বিয়ে করেনি, হ্যাঁ এখন একটা হয়তো অ্যাফেয়ারে আছে, প্রেম হচ্ছে, বিয়ের আগে কোন কোন ব্যাপারগুলো কথা বলে নেওয়া উচিত? কারণ এখন যেহেতু সময় বদলেছে, আমরা চাই দুলহান ডায়েরিজ এর মাধ্যমে বিয়েগুলো একদম পাকাপোক্ত হোক, 24 ক্যারেট সোনার মতো একদম সলিড গোল্ড হোক আর কি। সো হোয়াট উড বি ইয়োর অ্যাডভাইস টু দ্য ইয়াং পিপল হু আর গেটিং ম্যারিড? তাদের প্রি ম্যারিটাল ডিসকাশন কি কি অ্যাসপেক্টে হওয়া উচিত? বন্ধু হয়ে থাকতে হবে, প্রথম থেকেই বন্ধু মতো করে কথা বলতে হবে প্রথমেই, মানে যেরকম ব্যবহারটা চলছে সেরকম যেন সারা জীবনের জন্য সেরকম ব্যবহার চলতে পারে, সেই দিকে লক্ষ্য রাখা হবে। দুজন অপরজনের ভালো লাগাগুলোকে ভালোবাসতে হবে। যেমন ও গান গাইতে খুব ভালোবাসে, আমি ওটাকে প্রচন্ড সাপোর্ট করি। আমি যেমন একটু কবিতা আবৃত্তি, একটু নাচ এগুলো ভালোবাসি, ও আমাকে সম্পূর্ণ সাপোর্ট করে। আর আমার কোনো আনন্দে বাধা দেয় না, আমি একটু দিয়ে ফেলি মাঝে মাঝে, কিন্তু তাও চেষ্টা করি ও যাতে আনন্দে থাক আর কি। আর দুজনের পরিবারকে তো অবশ্যই ভালোবাসতে হবে, সেটা ছিনিয়ে নিতে হয় আনন্দ থাকতে। এইগুলো করতে হবে, বন্ধুত্বটা বজায় রাখতে হবে, এটাই হচ্ছে মেইন। একদম ঠিক, মানে এটাকে আমরা বলবো একদম গোল্ডেন ওয়ার্ডস বলেছেন আপনারা, সম্পর্কে বন্ধুত্বটাকে বজায় রাখতে হবে একদম। এবার আরেকটু গোল্ডেন ওয়ার্ডস চাই, যখন 23 বছরের বিবাহিত জীবন বলুন কি তার আগে, সব সময় যে রবিবারের মতো আনন্দ প্রাণোচ্ছল সেটা তো নয়। লাইফ ইজ অফ ডেজ উইচ আর লিটল ক্লাউডি, হয়তো দুজনের মতের অমিল হয়েছে বা একটু হালকা ঝামেলা হয়েছে, ঝগড়াঝাটি ঝামেলা ঝঞ্ঝাট, এইগুলোকে কাপল হিসেবে কিভাবে রিজলভ করেন, একটু যদি টিপস দেন, আপনারা কি করেন আর আমাদের কি করা উচিত? ঝামেলা ঝগড়া তো হবেই, মানে মধুর সম্পর্ক থাকলে একটু ঝামেলা তো হবেই, না হলে সেই সম্পর্কটা মধুর হয় না। তো যখন এরকম হয় তখন একে অপরকে একটু মানে রেগেই থাকি, তারপরেও কেউ না কেউ একজন এগিয়ে যায় আর কি, মানে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আর কি। আর একটা কথা আমি বলছি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকলে তো ভালোবাসার অপোজিটে একটা অশান্তি আছেই, ছোটখাটো হোক বড় হোক, মাঝে মধ্যে বড় হয় ছোট হয়, সেটা যেন 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা হচ্ছে মেইন। মানে পাবলিক করো না আর কি, পাবলিক করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে থার্ড পার্সেন্ট চলে এলে তখন ভীষণ সেটা আরো বেশি বেড়ে যায় আর কি। ওই জন্য আমার মতে বলে সেটা 4 দেওয়ালের মধ্যে থাকাটা ভীষণ জরুরি। সোশ্যাল মিডিয়াতে লিখে দিলাম, না 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 না, স্ট্যাটাস দিয়ে লাভ নেই কিছু করার। এবার হচ্ছে যেহেতু সন্তানকে বড় করা সেটা একটা বিশাল দায়িত্ব। অ্যাজ প্যারেন্টস আপনারা 20 বছর, ইউ হ্যাভ আ বিউটিফুল ডটার, তো মেয়েকে বড় করার ডিসিশন গুলো কিভাবে একে অপরে নিয়েছেন যখন কনফ্লিক্ট হয়েছে, যে আপনি যেটা বলছেন সেটা ওনার আগেনস্টে, সেটা কিভাবে রিজলভ করেন, এবং মেয়েকে বেসিক কি কি ইউনো ফিলোসফি বা কিছু কথা যেগুলো আপনারা অ্যাজ প্যারেন্টস বলেন, যাতে সেও তো বড় হচ্ছে, সেও তো জীবনে যাতে আপনাদের মতো হাসি খুশি থাকতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে যেমন ও একটু বিজি মানুষ, অ্যাকচুয়াল ওর বিজনেস ট্রান্সপোর্টের বিজনেস, তো ও একটু বিজি, ও একটু সময় কম দিতেই পারে হয়তো বা পেরেছে গত মানে 22 বছর 23 বছর। আমার মেয়ের নাম গুনগুন, ঠিক আছে? তো গুনগুনকে বড় করার ক্ষেত্রে হয়তো আমি বেশিরভাগটা সময় দিয়েছি, কারণ আমি তো হাউসওয়াইফ, আমি বেশিরভাগ সময় দিয়েছি। যখন কোথাও একটু অসুবিধে মনে হয়েছে আমি এটা পারছি না, যেমন কোন টিচার দেব বা পড়াশোনার টাইমটা, বা দেরি করে একটু ঘুম থেকে উঠছে, বা রাত্রেবেলা পড়াবো কিনা, ওর ঘুমের মানে ওর ঘুম হচ্ছে না বলে শরীরের ক্ষতি হচ্ছে কিনা, তো এইগুলো আমি ওর থেকে ডিসিশন নিয়েছি, যেটা মানে এমনও হয়েছে যে আমি হয়তো কিছু ভুল করছি গুনগুনের ক্ষেত্রে, মানে আমার মেয়েকে বড় করার ক্ষেত্রে, তো সে তখন ও আমাকে বুঝিয়েছে, আমি সেটা শুনেছি বুঝেছি, বা ও ভুল বললে ওকেও বলেছি যে না এটা করলে ঠিক, বা ও আমাকে বলেছে। আর আমাদের মেয়েকে, হ্যাঁ যেটা মেন কথা, আমার মেয়েকে প্রথম কথা বলা হয়েছে, পড়াশোনায় ভালো সবাই হয় না। মানে আমি ছোট থেকে যখন ওকে বড় করছি, পড়াশোনায় ভালো সবাই হয় না, কিন্তু একটা মানুষ হিসাবে ভালো, একটা ব্যবহার বা এই ফ্যামিলি ওরিয়েন্টেড
তারপরে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মানে সবাইকে নিয়ে যে থাকতে হবে, একটা ভালো মানুষ হতে হবে, এটাই হয়েছে আমার মেন। আর সত্যি বলছি, মানে আমি বা আমরা দুজনে হয়তো সাকসেস, কারণ আজকে আমার মেয়ের 20 বছর বয়স, 20 কি আর এই 1 মাস পরে হয়তো 21-এ পড়বে ও। তো ও খুব মানে এখনো অব্দি ভালো মানুষ আর কি, ভালো মেয়ে, মানে আমাদের বাধ্য একটি মেয়ে। এটা তো একটা বিশাল কমপ্লিমেন্ট। গুনগুনকে অনেক অভিনন্দন। পেরেন্টসরা এত সুন্দর মিষ্টি করে কমপ্লিমেন্ট দিচ্ছে, বাধ্য মেয়ের থেকে ভালো কমপ্লিমেন্ট তো হতেই পারে না। গুনগুনও খুব হেল্প করে আমাদেরকে এই ব্যাপারে। অসাধারণ। এভাবেই ঝা পরিবার একদম ঝা চকচকে থাকুক, এটাই হচ্ছে আমাদের প্রার্থনা। অ্যান্ড কামিং ব্যাক টু আপনাদের দুজনের ইকুয়েশন, যখন একটু একটু ঝগড়া হয় তখন কে প্রথম সরি বলে, আর জেনারেলি ব্যাপারটা কিরকম হয়? আমি এখন বলছি জানি, আগে ও বলতো, আমি বলি। আসলে আমি এখন আমার পাওয়ারটা পেয়ে গেছি না, আগে ঠিক কনফিডেন্ট ছিলাম না পাওয়ার নিয়ে, এখন কনফিডেন্ট পেয়ে গেছি নিজের পাওয়ার নিয়ে, এখন ওই বলে সরিটা। দাদা যেহেতু গায়ক মানুষ, দাদা কি গান গিয়ে গিয়ে সরি সরি বলেন, মানে না মুডটাকে কি এরকম কিছু ওরকম? করি না, না এরকম কিছু করি না, এমনি কথা বলেই বলি। লাভলি। এবার পরিবারের সাথে সময় কাটানোর ব্যাপারটা, যেহেতু আপনি বিজনেস করেন, উনি সংসার সামলেছেন, তাও কোথাও তো একটা কাজ এবং পরিবারের মধ্যে সময়টা ব্যালেন্স করতে হয়। আপনারা কিভাবে সেটা করেছেন, কিভাবে ফ্যামিলি টাইম দিয়েছেন, বেড়াতে যাওয়া ইত্যাদি, এগুলো কতটা ঘটেছে আপনাদের জীবনে, কিভাবে আপনারা ফ্যামিলি টাইম স্পেন্ড করেন? সানডে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়। ইয়ারে আপনার ঘুরতে বাইরে যেতাম ডিসেম্বর মাসে, তো 1 বছর ধরে যেতে পারিনি ডিসেম্বর মাসে, কিছু মানে পার্সোনাল কিছু কারণ ছিল বলে যেতে পারিনি। মোটামুটি ঘুরতে যাই এই মানে উইকেন্ডে কোনো সময় বেরিয়ে যাই গাড়ি ফাড়ি নিয়ে, মন্দারমণি, দীঘা, তাজপুর এসব। মানে আমরা বছরে ঘুরে বেড়াই, মানে আমরা বছরে 1-2 বার, 2বার, কোনো সময় 3বারও হয়ে যায়, যাই কোথাও না কোথাও, ওর বিজনেস হ্যাম্পার করে হলেও হয়তো যায়, মানে হয়তো একটু ক্ষতি হয় অফিসের, যায়, মেয়ের পড়াশোনার একটুখানি ক্ষতি হলো 2-4 দিন, তাও আমরা চলে যাই, 3-4টে দিন আমরা আমরা স্পেন্ড করি একসাথে। আর যেটা সারাদিনের ব্যাপার, সেটা হচ্ছে সারাদিনে ওর সময় হয় না মোটে, গুনগুনেরও সময় হয় না, পড়াশোনা, কোচিং, জিম যায়, সবকিছু করে আমাদের টাইমটা হচ্ছে রাত্রেবেলা ডিনারের পর। ডিনারের পর যে ওই টাইমটা, তখন আমরা আর ঘড়ি দেখি না যে 1টা বাজলো কি 1:30 বাজলো কি 2টো বাজলো, আমাদের ওটা কথা বলা, গল্প, ইয়ার্কি, মজা, তিনজনে মিলে, ওটা আমাদের একটা মানে কোয়ালিটি টাইম বলতে গেলে, এক সপ্তাহ ধরে 3টে 3:30 বেজে যাচ্ছে। আর এই যে পরিবারের সাথে সময় কাটানো, ঘড়ির দিকে ধ্যান থাকছে না, এটাই তো আজকালকার দিনে আই থিঙ্ক ইটস এ বিগ এক্সাম্পল। কারণ ক্রমশ সবাই এত একা একা সেই ফোনের জগতে, ডিজিটাল স্ক্রিনের জগতে ঢুকে যায়, যে এই সময় কাটানোটা কিন্তু একটা প্রেশিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা লুডো খেলি অনেক রাত অব্দি লুডো খেলি 3জন মিলে। লুডো, তাস, কি মজা! আমরাও খেলতাম, আমরাও 4জন যখন ছিলাম, বাবা, মা, দিদি, আমি, সবাই। আমরা বেশ একটা সময় ছিল যে বাবা অফিস থেকে আসলেই লুডোর বোর্ড ভালো লাগে ব্যাপারটা। দারুণ। মানে আপনাদের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সায়নজিৎকে, সায়নজিতের জন্যই আজকে আপনার সাথে এবং আপনাদের সাথে আলাপ। খুব খুব ভালো লাগছে আমার। এবার একটু, যেহেতু মেয়ের বয়স 20, এই 20 থেকে যে জার্নিটা শুরু হয়, সেটা ভীষণ একটা ইন্টারেস্টিং টাইম। বাবা মা হিসেবে মেয়ের বিয়ে ইত্যাদি নিয়ে কি কখনো কোনো কথাবার্তা হয়? পাত্র বা জামাই কেমন চাই, বাবা মার কিরকম ইচ্ছে? এই এতটা আড্ডার মধ্যে এটা হচ্ছে আমার কাছে একটা সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট এখন, কারণ এটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে হয়তো। হয় আমাদের মধ্যে আলোচনাটা হয়, আমাদের দুজনকার মধ্যেও হয়, আমরা যখন 3জন থাকি, আমি, গুনগুন, ও, তখনও হয়। এটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং একটা মেনু কার্ড বানানো হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আমার মেয়ের বিয়ে হবে, কি রান্না, মানে কি মেনু হবে, মানে ব্রেকফাস্ট থেকে নিয়ে শুরু করে ওইটা হয়ে গেছে, কতজন লোক হবে। আর জামাই, জামাই অবশ্যই একটু ভালো পরিবারের, একটা ভালো মানুষ, ব্রাহ্মণ হলে ভালো হয়। যেহেতু আমরা ব্রাহ্মণ, আমার বাবার বাড়ি ব্রাহ্মণ, ওরা ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ হলে খুব ভালো, কেননা ব্রাহ্মণটা হচ্ছে একটা আমাদের টার্গেট। জানি না, হয়তো আজকের যুগে এসে এটা হয়তো আমাদের ভুল ধারণা, অনেকেই বলবে, জানি না, হয়তো আমরা ভুল, কিন্তু ওই একটা থেকে যায় না মানসিকতায়, যে একটু ব্রাহ্মণ হলে ভালো হয়। মনের কথা বলছি আর। হ্যাঁ, এই আর কি, যেহেতু আপনার সাথে একদম খোলা আড্ডা দিতে বসেছি, ওই জন্য একটু এটা মনের কথা, এটা হয়তো সবার সামনে বলা যাবে না, যদিও এটা আপনি সবার সামনেই এটা প্রচার হবে। যাই হোক, কোনো ব্যাপার না, এটা একদম মনে, বাবা মা হিসেবে মনের কথাটা জানাবেন।
কিছু না, ওই যেহেতু আমি ব্রাহ্মণ, ওরা ব্রাহ্মণ, ওই জন্য একটু ব্রাহ্মণ চাই। এখন যদি না হয় তো কিছু করার নেই, ঠিক আছে, দেখা যাবে, কিন্তু ভালো মানুষ হতে হবে অবশ্যই, খুব ভালো না, খুব ভালো পরিবারের একটি ছেলে হতে হবে। সে সব মা বাবাই চাই অবশ্য। অসাধারণ। এবার মেনু ঠিক হয়ে গেছে, জামাই ঠিক হয়নি, এটা খুব মজা লাগলো। তাও এবার মেনুর যেহেতু কথা হচ্ছে, একটু মেনুটা না জানলে হবে না, মানে কোন কোন আইটেম গুলো হবেই হবে হচ্ছে লেখা আছে ডায়েরিতে, দেখে বলতে হবে না, হবের মধ্যে হচ্ছে চিকেন রেশমি কাবাব, চিকেন রেশমি টিক্কা কাবাব, এটা হবে, মশালা কুলচা, এগুলো আমার মেয়ের প্রিয় আর কি, তো এগুলো হবে। হ্যাঁ, ফুচকা হবে, এদিকে নলেন গুড়ের মিষ্টি হবে, মানে আমার মেয়ের যেগুলো পছন্দ সেগুলো তো আছেই লিস্টে, বাকি আমাদের দুজনকার পছন্দও আছে, মানে অনেক বড় লিস্ট কতগুলো হবে কিনা জানি না, কিন্তু ওই একটা মজা করতে করতে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে, সেটা মেয়েকে সামনে রেখে মেয়ে আর কি বললো এগুলো করতে, একদিন মজা, একদিন মজা করতে করতে আমরা দুজনে না, তিনজনে মিলে এইটা কি হবে, অনেক বড় লিস্ট, সে প্রায় 70-80টা মেনু হবে হয়তো, মানে সবকিছু নিয়ে, যদিও মানে বিকেলের হাইটি থেকে শুরু করে রাতের ডিনার। মানে শুনেই তো আমি নেমন্তন্নে আমার একটা কার্ড চাই বলে রাখলাম। অবশ্যই থাকবে, সায়নজিতের সাথে যাবো আমরা টুকটুক করে। হ্যাঁ, সায়নজিতের সঙ্গে, সায়নজিৎ তো আমাদের বাড়ির মানে আমার ভাই, তো আমি তো যেহেতু আমার মেয়ে স্যার ডাকে বলে, আমিও সায়নজিৎকে, আমি চশমা পরে ভাই, তুমি বলো শুনুন মেনু। স্টার্টারে থাকছে কোল্ড কফি, হট কফি, টি অফ 3 ভ্যারাইটিস, কোল্ড ড্রিঙ্কস, ককটেলস, মকটেলস, লস্যি, রেশমি চিজ কাবাব, ফিশ চিজ কাবাব, প্রন রোস্টেড, পনির পকোড়া, চিজ বল, fish finger, French fries with cheese and peri peri. Main course থাকছে বাটার ফিশ ফ্রাই, সামথিং ইউনিক হবে, বেবি নান, চিকেন টিক্কা বাটার মশালা, মটন বিরিয়ানি, চিকেন চাপ, প্লেন রাইস, পোলাও, মটন কষা, পাতুরি ভেটকি, আম চাটনি, পাপড়। ডেজার্টে থাকছে রসগোল্লা, নলেন গুড়, সন্দেশ, ক্ষীর দই নবদ্বীপের, আইসক্রিম 10 ভ্যারাইটিস, আর আইবুড়ো ভাত থাকছে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, ইলিশ মাছ, ভাত, তোপসে মাছের ফ্রাই। এই হয়েছে। মানে কিছুটা বাদ নেই না, খুব খুশি, মেনু দেখে তো মানে দারুণ ব্যাপার, অসাধারণ। তো মেয়ে যেহেতু একটু একটু করে গয়নার তো একটা ব্যাপার থাকে, যে গয়নাগুলো মেন্টালি মেয়েকে পড়ানো হয়ে যায়, তো জেনারেলি ব্রাইড কি গোল্ড ব্রাইড না ডায়মন্ড ব্রাইড? আপাতত এখন গোল্ডে একটা সেট করা হয়েছে, এখনো গোল্ডে আটকে আছে, না ওরও মেন্টালিটি এখনো গোল্ড, মানে গোল্ডের, ও মানে ডায়মন্ডটা সেভাবে এখনো ভাবিনি আর কি, এখনো অব্দি গোল্ড, সোনার এই নেবো, সোনার ওই, সোনার মানে এখন অব্দিও গোল্ডেই আটকে আছে। তবে হ্যাঁ, ডায়মন্ড কি দেবো না, ডায়মন্ড তো একটু আধটু দিতেই হবে। आजकल हर कोई जानता है हीरे की परख 4 चीज से होती है, यानी कलर, कट, क्लैरिटी और कैरेट वेट। लेकिन डायमंड ज्वेलरी खरीदने के समय सिर्फ 4 चीज देखना काफी नहीं है। गोल्ड में इन्वेस्ट करने से एक्सचेंज करके उसका फुल वैल्यू वापस मिल सकता है, मगर डायमंड्स का वैल्यू वापस कैसे मिलेगा? तभी तो हीरे के लिए मुझे भरोसा है सिर्फ सेनको गोल्डन डायमंड्स पर, क्योंकि सिर्फ सेनको देता है सर्टिफाइड डायमंड्स, बायबैक फैसिलिटी और 100% एक्सचेंज वैल्यू, साथ में लाइफ टाइम मेंटेनेंस, फ्री इंश्योरेंस और इजी EMI की सुविधाएं। तो अब डायमंड्स खरीदने से पहले सेनको में जरूर आना, क्योंकि हीरे की सही परख है 4 C's के साथ SP, यानी सेनको का भरोसा। একটু আলাপ পরিচিতির সময় আমি অনুরোধ করব ম্যাম এবং স্যারকে, যদি আপনারা একটু আপনাদের সম্বন্ধে জানান এবং কত বছরের বিবাহিত জীবন একটু জানবো আপনাদের কাছ থেকে, আপনাদের পরিচয়। তুমি বলো। হ্যাঁ, আমি বলছি, আমি তো হাউস ওয়াইফ, আমি এখন হাউস ওয়াইফ, আমি আগে দূরদর্শন, অল ইন্ডিয়া মিডিয়ার সাথে ছিলাম, তো এখন মেয়ে আছে, হাজবেন্ড ক্যালকাটা ইউনিভার্সিটি চাকরি করেন। আমাদের বিবাহিত জীবন হচ্ছে 26 বছর অতিক্রান্ত, এবার 27 পড়বো আর ফেব্রুয়ারিতে 26 সাল। আমি সুজিত কুমার ব্যানার্জি,
আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছি, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। আমি ওখানকার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট। আমার ওখানে সার্ভিস প্রায় 30 ইয়ার্স এর উপর হয়ে গেল। আর আমার সাথে শ্রাবণীর দেখা হয়েছিল আফটার মানে নেগোসিয়েশন হওয়ার পরে, পারিবারিক নেগোসিয়েশন হয়েছে আমাদের। তারপরে আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম সেই শিয়াখালা, হুগলি, সুদূর গ্রাম সেইখানে। মানে মানে এখান থেকে 1 ঘন্টা লাগে আমার, কলকাতা থেকে গাড়িতে 1 ঘন্টা। কিন্তু তখন আজ থেকে 26 বছর আগে কমিউনিকেশনটা তো অতটা ভালো ছিল না, মানে যোগাযোগ ব্যবস্থা খারাপ ছিল, রাস্তাঘাট অনেক খারাপ ছিল। তো আমাকেও দেখতে, মানে সম্বন্ধ দেখতে ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। মানে জোর করে মিনস ওর রাস্তা মানে বেরিয়েছিল, রাস্তাটা দেখার পর বলেছিল আমি আর যাব না, মেয়ে দেখতে তোমরা যাকে দেখেছো তাকেই বিয়ে করবো। তো তাকে জোর করে ওই তখন ড্রাইভার, মানে বাসের ড্রাইভার যে ছিল, সে বলেছিল আপনি আমাদের পাড়ার জামাই হবেন, আপনি সামনে চলে আসুন। ওকে আর ওর বন্ধুকে বাসে, তখন আমাদের গাড়ি ছিল না, মানে কিছু দিনের জন্য আমাদের গাড়ি ছিল না, কয়েকটা বছরের জন্য। তখন ওই যখন সব আমার অনেক বন্ধু বান্ধব মিলে সব যাচ্ছি ওকে দেখতে, তখন ওই এতে নাবি ডানকুনি স্টেশন, ডানকুনি থেকে ওখান থেকে আবার 26 নম্বর বাসে করে ওদের গ্রামে যেতে হতো। তখন সেই সময় আমি তো ভিড় বাস দেখে আমি উঠতে চাইছি, তখন ওখানকার আমার এক বন্ধু বলে এই আপনাদের ওখানকার জামাই হতে যাচ্ছে, একে নিয়ে চলুন তুলে নিন। এনাকে আমাকে তখন কন্ট্রাক্টর বলে আপনি উঠুন ড্রাইভারের সামনে, আগে এই ড্রাইভারের সিটটা কভার করা থাকতো ড্রাইভারের ওই পাশে, তা সেখানে আমাকে উঠিয়ে দিল, ওখানে বসলাম। সেই যাচ্ছি তো যাচ্ছি। তারপরে একটা সময় ভালো লাগছে, গ্রামের চারদিকে সবুজ, ধান ক্ষেত, এদিকে পুকুর, দারুণ লাগছিল। খালি আমাকে ভালো লাগে না না, আমাকে ওর মা প্রথমে, মানে ওর বাড়ির লোক, ওর মা, আমার শাশুমা ছিলেন, এখন উনি নেই, উনি থাকলে হয়তো খুব খুশি হতেন। তো যাই হোক, তো উনি আমাকে পছন্দ করে নিয়ে এসেছি। তারপর তো ও যখন দেখে, তখন আমি মানে ফ্র্যাঙ্কলি বলছি আপনাকে, খুব সুন্দরী ছিলাম একটা সময়। এখন তো অনেক বয়স, চিন্তা ভাবনা, অনেক কিছু, মানে তখনকার সময় তো কোনো সাজগোজও ছিল না, যে বিয়ের সময় সাজতে হতো, পার্লার থেকে একদম একরকম হয়ে ঢুকছি আর একরকম হয়ে বেরোচ্ছি, কিছু না। শুধু জাস্ট মানে আমার যে ভ্রু, মানে ছবিতে দেখবেন আইব্রুটা আছে, ওটা কিন্তু আমার অরিজিনাল। চোখের পাতাগুলো খুব বড় বড়, ওটাও অরিজিনাল। শুধু একটা কাজল পেন্সিল তখন 2 টাকা দিয়ে কেনা হয়েছিল, আর যেটা টায়রা টিকুলি পরে আছে ওটা 15 টাকা নিয়ে, সব নিয়ে। হ্যাঁ, আর ওই কানের গুলো একটু মানে হালকা সোনা। আমি যেহেতু গ্রামে মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে বিলং করতাম, তো সেইখানে মানে সেখান থেকে আমার ওরা সাজিয়ে নিয়ে এসেছি। মানে মা, ওর বাড়ির লোকেরা সবাই দেখে এতটাই পছন্দ হয়েছিল, আমাকে 501 টাকা দিয়ে বুকিং করে নিয়েছিল তখনকার সময়। তো আমাকে সমস্ত সোনার গয়না পরিয়ে, শাড়ি টাড়ি, মানে সমস্ত কিছু দিয়ে, তাকে একটা দেখার মতো বিয়ে। আর ওই যে সাজ বললাম আপনাকে, একটা লিপস্টিক ওই 5-7 টাকা দাম ছিল, আর একটা কাজল পেন্সিল ছিল, আর ওই তিলক মাটি দিয়ে ওই পাড়ার এক কাকিমা সাজিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার সাজ। তারপরে আমাদের বলো, এইটা গল্পটা বলো, যখন আমাদের কি জানো বললো, আশীর্বাদ হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমাদের আশীর্বাদ হলো। হওয়ার পরে আশীর্বাদে তো সবকিছু মানে খুব সুন্দর করে হয়েছিল। তখন আমার বয়সটা অল্প ছিল, জাস্ট মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আর তখনকার মানে বয়সটা অল্প নয়, এখনকার যেরকম একটা 14 বছরের মেয়েরাও অনেক অ্যাডভান্স, তখনকার সময় তখন 21-22 বছরেও মনে হয়নি যে আমি অনেক কিছু জেনে গেছি। আপনি তো বুঝতেই পারছেন যে তখনকার ব্যাপারটা আলাদা। হ্যাঁ, রোমান্টিকতা তো হচ্ছে সেই সময়, মানে আমার এনগেজমেন্ট, মানে আশীর্বাদ আমার হয়ে গেল খুব হই করে। তারপরে তো ফোন করতো, আমি সুদূর কত বলবো, আমার বাড়ি থেকে। এটা বলি যে তখন আমি ক্যালকাটা ইউনিভার্সিটি আছি, আর একটা জায়গায় পার্ট টাইম, সেটা এলিট সিনেমা, যেটা এসএন ব্যানার্জি রোড কর্পোরেশনের সামনে ছিল। আমার ছুটি থাকতো অফিসে, এখন ওটা ভেঙে গেছে, এলিট সিনেমা ছিল। শনিবার আমি ওই এলিট সিনেমায় যেতাম, গিয়ে ওখানে ও ফোন করতো, আর ওখানে সেই তখন অফিস করে, তখন আমি একা থাকতাম, আমার সাথে সেই ফোন আলাদা। ও যে টাইমটাই করতো, একবার কি করলাম আমি, যে ওকে সারপ্রাইজ দেবো বলে, আমি আমার এক বন্ধু ছিল রবীন্দ্র, সে পাঞ্জাবি, তাকে বললাম চল আমাকে নিয়ে চল, ও ডানকুনিতে বাড়ি। আমাকে না, তার আগে একবার তোমাকে বাধা দিলাম। মানে আমি ফোন করতে আসতাম, আমার বাড়িতে ফোন ছিল না। মানে আমার বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে একটা মার্কেট মতো ছিল, সেইখানে একটা ছেলেকে ভাই বলে করেছিলাম। মানে ও আমাকে দিদি বলতো, আমি ভাই বলতাম। তো সেখানে ওই ল্যান্ড ফোনে ফোন আসতো, তো ল্যান্ড ফোনেতে ওর ফোন আসতো, ওখানে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। তখনকার বোধহয় মানুষগুলো অনেক মানবিক ছিল। আমি জানি না যে এখনকার যদি কাউকে বলি যে 5 মিনিট আপনি একটু ফোনটা করতে দিন, অনেক কিছু ভয় পাই। তবে পরিস্থিতি অনুযায়ী সবকিছুই তো চেঞ্জ হয়। মানুষ এখন অনেক মানে বুঝতে শিখেছে, জানতেও শিখেছে, এটা কাউকে দোষ দেওয়াটা উচিত নয়। তো আমাকে 1.5-2 ঘন্টায় ফোন ছেড়ে দিই। কাস্টমার থাকলে অন্য, আগেকার দিনে টেলিফোন বুথগুলোতে অনেকগুলো জায়গা থাকতো। তো একদিন দেখি কি ওর বন্ধুকে নিয়ে মানে ফোন আসছে না। আমি আমার একটা মাসতুতো বোনকে নিয়ে যেতাম, তার আবার বয়স হচ্ছে ওই 10 থেকে 11, মানে এতটাই ছোট। সে আমাকে নিয়ে যেত অনেকখানি মাঠ পেরিয়ে, মানে
মানে মানে সেই ধান খেতের উপর সিনেমার দিয়ে যেতে মতো হতো। আর কি গল্পটা। এখন বললে সিনেমা মানে ধান খেতের সিনেমা উপর। মানে ধান ক্ষেত দুদিকে বা ধান ক্ষেত, মানে আমিও ঠিক গ্রামটা চিনি না। তারপরে তো ও তো যেখান থেকে হতে যেত জানি না কোথায়, ও খালি বলেছিল যে আমি শিয়াখালা থেকে ফোন করি। আমি তখন ওই সেই বন্ধুকে বললাম রবীন্দ্রকে যে তুই আমাকে নিয়ে চল ওই শিয়াখালায়। তো বলছে তুমি কি করে জানবে যে কোথায়? ও আমার থেকে একটু ছোট ছিল। আমি বলছি ঠিক বার করে নেবো। ওর বাইকে করে আমরা চলে গেলাম। তখন সেই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি সেই শিয়াখালায় গিয়ে পৌঁছলাম। গিয়ে তারপর ওখানে ও বলেছে সে বাপিদার দোকান। সে আমি ওই বাজারে গিয়ে খুঁজতে লাগলাম কোন বাপিদা। বলতে বলতে একজন বলল ওইখানে একজন একটা লোক, তার নাম বাপিদা, তার একটা টেলিফোন বুথ আছে। তা আমি ওখানে যাচ্ছি আর ওই সেই মানে ও তখন ফোন করছে। ও আমাকে দেখে, এবার তুমি বলো কি হয়েছে। আরে অনেকক্ষণ ফোনটা আসছে না, তো আমি টেনশন করছি, হ্যাঁ মানে বিয়েটা কি ভেঙে গেল নাকি, কেন ও কি আমাকে কি পছন্দ করছে না মানে মানে একটা অনেক রকম মনের মধ্যে। আগেকার দিনে বিয়ে সম্বন্ধ হলে অনেক সময় সেই লোকেরা ভাঙিয়ে দিত, বা আগেকার দিনে সব বলা হতো না যে এই বিয়ে ওর ঠিক হয়েছিল জানিস, ওর বিয়ে ভেঙে গেছে। মানে এই ব্যাপারগুলো তো আগে ছিল, যেগুলো এখন বিয়ের পর ভাঙে আর। তো সেগুলো বিয়ের আগে ভাঙতো আগে। তো আমি বলছি কেন আসছে না, কেন ফোন আসছে না, ফোন আসছে না, আমি তো পুরো কেঁদে ফেলার জোগাড়। তারপরে দেখি সেই দূর থেকে, আর খুব স্মার্ট, খুব সুন্দর দেখতে, মানে ওকে আমি আমার 31টা না 32টা দেখাশোনা হয়েছে, এটা কোনো এতে ভাববেন না যে আমি খুব বড় কথা বলছি। আমাকে কেউ রিফিউজ করেনি, কিন্তু আমার পছন্দ হয়নি। কোথা থেকে একজন টাকলা, সে বয়স বেশি, আমার তখন 15-16 বছর বয়স, তখনও পছন্দ করেছে। 18 বছর বয়স, তখনও সেই বয়স বেশি, আমার তখন বয়স কম। মানে মনের মিলটা হয়নি, বুঝলেন তো? মনের মিল তো না হলে হয় না কিছুই। তা ওকে যখন দেখলাম দূর থেকে আসছে বন্ধুর সঙ্গে, ওকে তো আগেই দেখেছিলাম, আসছে চুল টুল বড় একদম, মানে পুরো হিরো আসছে, মানে আমার উত্তম কুমার আর সুচিত্রা সেন এখান থেকে দৌড়চ্ছে। তারপরে তো যা আবার হলো আর কি। আমরা একটা সিঙ্গারা, ও আমাকে নিয়ে গেল কোথায়, আমাদের পাশেই একটা সিঙ্গারার দোকান ছিল, মিষ্টি। আমাকে বললো কি যে চলো মিষ্টি খাই। তা আপনাকে একটা কথা বলে দিই যে এইরকম মানে হাজবেন্ড পাওয়া, এটা কোনো মিডিয়ার সামনে প্রচার করার জন্য বা আপনাদের কাছে এসেছি বলে বলার না। যখন এসেছি মনের কথা বলতে, তখন আপনাকে তো নিশ্চয়ই বলবো যে ওর মতো মানুষ পাওয়া, এটা বোধহয়, আমি যদি কোনো জন্মান্তর বিশ্বাস করে থাকেন তো 14 জন্ম হয়তো তপস্যা ছিল, আমি জানি না, মানে আমি জানি না যে ওই রকম মানুষ, ওই রকম আর কিছু বলার নেই আমার। যে ঈশ্বর, হয়তো ঈশ্বরও মাঝে মাঝে কিছু ভুল করেন, বা ঈশ্বরেরও কিছু ভুল ভ্রান্তি। ও মাই গড, ইমোশন হচ্ছে কেন? তুমি একটু বেশি বলে ফেলছো। দিস ইজ সো না না, বিউটিফুল। একটু ইন্টারনেটটা মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে, মানে আমার মনে হয় মানে একটু হয়তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, বাট আপনার মনের কথা বলতে গিয়ে চোখে জল চলে আসা এটাই প্রমাণ করে ভালোবাসা কতটা পিওর, একদম 24 ক্যারেট সোনার মতো খান, ফ্রম সেনকো গোল্ডেন টাইমস। সেটা পুরো 24 ক্যারেট সোনার মতন খাঁটি ওর তরফ থেকে। না না, এখন আপনার সামনে বলছে, আমাকে বলে আমার তোমাকে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল, আমি বলছি তো ওর তরফ থেকে। মানে তখন আমাকে বলে, এখন আপনার সামনে বলছে। না ভীষণ আমাকে খুব মানে আমাকে এত ভালোবাসা, আমি বলছি তো, আমি যদি আজকের ডেটে যদি চলেও যাই, মানে ওর ভালোবাসা, ওর মা যেভাবে ভালোবাসে আমার মেয়ের থেকে আমি এখনো শিখি। আমার হাজবেন্ড আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমার হয়তো অনেক ভুল ভ্রান্তি হয়, আমার মেয়ের থেকে আমি শিখি। আমার একটা ছেলেও আছে, ছেলেটা আমার মতো একটু দুষ্টু, কিন্তু মেয়ে খুব আমার আইডিয়াল, মানে ওর বাবার মতো একদম। আর ছেলেটা আমার মতো খুব বদমাশ। আচ্ছা, আমি এইটুকু বুঝতে পারছি যে মানে কথার অনেক জমে আছে, কথা নিশ্চয়ই হবে। তাই ছোট্ট করে জানতে চাই, একে অপরের এই যে এতটা ভালোবাসা, এতটা 100-100 নম্বর দেওয়া একে অপরকে, আজকালকার যুগে আপনারা তো ইন্সপিরেশন। কারণ আমরা এমন একটা যুগে বাস করছি যে ওই যেরকম মানুষের দেখার ধৈর্য কমে গেছে, 5 সেকেন্ড দেখেই আমরা রিল ঘুরিয়ে দিই, ওরকম 5 দিনে আমরা সম্পর্ক থেকে বেরিয়ে যাই, 5 মাসে বিয়ে থেকে সরে যাই, অনেক কিছু ঘটছে আশেপাশে। তো আপনাদের মত ব্যানার্জি দম্পতির মতো যদি এরকম ভালোবেসে থাকতে হয়, তার জন্য একটু জানবো যে একে অপরের কোন গুণগুলো যেটা মুগ্ধ করে প্রতিদিন, এত প্রেম, এত ভালোবাসা রয়েছে কি? একে অপরের সম্বন্ধে প্রশংসার কথা জানবো, বেস্ট থিংস দ্যাট ইউ লাভ অ্যাবাউট ইচ আদার। ম্যামকে জিজ্ঞেস করবো, তারপরে স্যার। প্রত্যেক দিন ম্যাম ঝামেলা দিয়ে শুরু হয়, এখানে এটা পড়ে, এখানটা নোংরা পড়ে, এখানটা এই পড়ে, তুমি কি করছো, এটাকে তুমি দেখতে পাচ্ছ না? তুমি অফিসটা সামলাও না, বাড়িটা আমি সামলাচ্ছি। মেয়েটার এটা কেন, এটা হয়নি, এটা কেন, ছেলের ড্রেসটা এইভাবে আয়রন হলো না কেন? মানে এইটা হচ্ছে আমাদের ভালোবাসা, বুঝছেন?
বুঝেছেন? তারপরেতে হচ্ছে মানে ঝামেলাটা দেখুন, কোনো ফ্যামিলিতে ঝামেলা যদি না থাকে, এইগুলো টেক কেয়ার করা, ছেলের ব্যাপার, মেয়ের ব্যাপার, সংসারে আমার ভাইয়ের বউ থাকে, মানে আমি ভাইকে সন্তান স্নেহে উনি মানুষ করেছে। আমার বিয়ের পরেই আমার ভাইকে নিয়ে আসি, তখন খুব ছোট আমার ভাই। তো আমার বাবা মাকেও উনি মানে কি বলুন তো, আমাদের কথা বললে না একদিনে কিছুই শেষ করা যাবে না। তো ওর গুণ বলতে আমি আপনাকে বললাম, মানুষ তো দোষ গুণ মিশিয়ে থাকে, এটা একদম প্র্যাকটিক্যাল কথা। কিন্তু আমি ওর দোষ কোনটা সেটা আমি 26 বছরে অনেক ঝামেলা করেছি, তুমি এইটা নয়, তুমি এটা নয়, তুমি ভালো নয়। কিন্তু ওর কোনটা দোষ আমি ম্যাম একদম হৃদয় থেকে বলছি যে আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে ওর কোনটা দোষ। আর আমার কথা বলবো, আমার ভালোবাসা আসে স্পন্টেনিয়াস ফ্রম মাই হার্ট, কিন্তু ওর তো সবকিছুই তো আমার ভালো লাগে, তাই জন্য ও ভালোবাসাই থাকে। মিথ্যে কথা। এই যে আমার মেয়ে বলে দিল মিথ্যে কথা। একদম ম্যাম, কারণ মানে অত খুবই মানে আমি বলছি তো, আমার বিয়ের পর থেকে আমার মানে প্রত্যেক বছর অপারেশন হয়, আমি খুব অসুস্থ হই। না, আমি এখানে একদম ক্যামিও করছি। হাই হাই প্লিজ সিসিলিয়া বলো। হ্যালো। হ্যাঁ। এটা অনেকটা ওপর থেকে শুরু বলা হলো, হ্যাঁ, কারণ এদের ভালোবাসাটা হচ্ছে সকাল থেকে আর্গুমেন্ট থেকে শুরু হয়। এদের আর্গুমেন্ট ছাড়া এদের ভালোবাসা নেই। এদের ভালোবাসা মানে ওই মা মাঝে মাঝে বলে যে ওই যে কি বলে তুমি, যে আমে দুধে মিশে যায় আর আটি পরে গড়াগড়ি খায়, ওই আটিটা আমি। হ্যাঁ, তো মানে আর্গুমেন্টের সময় মেয়ে এসে হয়তো আমি কাউকে কিছু একটা বাবাকে বলবে না, বাবাকে বলবে, বাবা তুমি এটা তো মাকে না, হ্যাঁ এটা তো তোমার ঠিক না। আমি বলছি তারপর উল্টে আমি ঝাড়টা আমি খেয়ে বলি গেলাম। তুই এখান থেকে এই যা, যেমন তোকে আমি এক্ষুনি বলতে বলছে। গেলাম, বাবা ঠিক তো ঝাড়টা আমিই খাচ্ছি, কিন্তু বাবা ঠিকঠাকই বলছে। তারপরে বাবা ঠিকঠাক বলে না, মা ঠিকঠাক বলে, ড্যাডি বেশি ইমোশন। উনি আমার মা মানে কিন্তু ধরুন মা বুদ্ধি ধরুন দিয়ে আমি কাজ বলছি করে। ম্যাম, মানে কেউ ওকে খুব হার্ট করছে, কেউ ওকে খুব সর্বনাশ করছে, মানে ওকে যদি কেউ বিষ মিশিয়ে গ্লাসে দিয়ে দুধ দিয়ে বলে যে তুমি খেয়ে নাও, সেটাই ও মানে জেনে হোক না জেনে হোক খেয়ে। কিন্তু আমাকে যখন দেবে আমি কিন্তু ম্যাম খাবো না, কারণ আমি মানুষটাকে চিনি যে এই মানুষটা ঠিক না। এবার ওকে যদি বলি তুমি এই মানুষটা কেন, তুমি কেন ওর উপকার করতে যাচ্ছ, তুমি কেন না, আমি যেরকম সেরকমই থাকবো, আমি চেঞ্জ, আমি তো জানি শ্রাবণী ও ওই রকম। কিন্তু কি করব বলো, মানুষ আমার এই ব্যাপার। আমরা একটা ছোট্ট কুইজ করে নিই, কারণ আমাদের অনুষ্ঠানের নিয়ম হচ্ছে যে যারা আমাদের সাথে থাকে আমরা চেষ্টা করি যাতে তারা কিছু প্রাইজ পায়, এবং মন দিয়ে তারা আমাদের কথা শুনছে কিনা সেটাও তো জানতে হবে। তো অনেক কথা হলো, #ডিডি দ্যাটস দুলহান ডায়েরিজ, #SS ও শ্রাবণী এন্ড সুজি, এই দুটো হ্যাশট্যাগ কম্পালসারি। প্রশ্ন হচ্ছে, শাশুড়ি মা যখন বউকে দেখতে গেলেন কত টাকা দিয়ে আশীর্বাদ করল? অলরেডি কিন্তু শ্রাবণীদি বলে দিয়েছেন, যখন ওনার শাশুড়ি গেছিলেন ওনাকে দেখে দেখাতে পছন্দ, একটা টাকার অঙ্ক হাতে দিয়ে কি উনি বললেন বুক করলেন আমাকে প্রবধূ হিসেবে। তো সেই অ্যামাউন্টটা কত টাকা ছিল? #ডিডি #SS কিন্তু লিখতে হবে কমেন্ট সেকশনে। এবং এবার পরবর্তী প্রশ্নে ফিরে যাই, কারণ আমি বুঝতে পারছি যে প্রশ্ন অনেক জমে যাচ্ছে, তাই একটা এপিসোডে হবে না, কিছু প্রশ্ন করে ফেলি। তো একে অপরের দোষ গুণ মিলিয়েই তো সম্পর্ক। এবার সিসিলিয়ার সাথে একটু কথা হলো, এবার এই যে দুজনের মধ্যে যখন মনোমালিন্য বা অশান্তি বা বিমত হয়েছে কোনো ব্যাপারে এই এতগুলো বছরের জীবনে, কিভাবে সেগুলোকে সামলেছে, কিভাবে সেই মেঘ আরো জমতে দেননি? আপনাদের গল্প অবশ্যই শুনবো, কিন্তু আপনাদের কাছ থেকে টিপস চাই। যারা বিয়ে করবে বা করে ফেলেছে, অশান্তি হচ্ছে, তারা যদি আপনাদের গল্প শুনে আপনাদের মতো একটু প্রেমে থাকতে পারে, এটাই হচ্ছে এই প্রোগ্রামের উদ্দেশ্য। তাই প্লিজ কিছু সাজেশনস দেবেন। ঝগড়া হলে আপনারা কি করেন, আর কিভাবে এভাবে ভালোবেসে প্রেম কাহিনীটাকে এগোনো যায়? ঝগড়া হলে প্রথমে খুব ভালো করে ঝগড়া করে নেওয়া উচিত, তারপরে দুজনে আলাদা আলাদা ঘরে যাও, দুজনে তার ভালো দিকটা দেখো, চিন্তা করো সে কি করেছে তোমার জন্য, সে কিরকম ভালোবাসে তোমাকে। তারপরে আমি শ্রাবণীর প্রতি যদি কখনো মানে বেশি করে থাকি, কোনো সময়ের জন্য ঝগড়াঝাঁটি অশান্তি বেশি করেছি, আমি গিয়ে শ্রাবণীকে জড়িয়ে ধরি, বলে তুমি ছেড়ে দাও, আর যা হয়েছে হয়েছে, আমার ভুল। আবার সেকেন্ড টাইম যখন এরকমই কিছু হয়, শ্রাবণীও আমাকে এসে জড়িয়ে ধরে, বলে আমার ভুল হয়ে গেছে, তুমি ছাড়ো। আসলে শ্রাবণী এত কনসাস আমার ব্যাপারে, এত কনসাস কি বলবো, ওই একটুখানি এদিক ওদিক হলে আমাকে বলে তুমি এই বাস, তখন আমি আউটবাস্ট হয়ে যাই, তখন ঝামেলা আরম্ভ হয়ে যায়। মানে আমি বলছি ম্যাম, যেটা হচ্ছে যে ও যেটা বললো সেটা তো ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম ধরুন আমি অন্যায় করিনি, তারপরেও ও আমাকে দোষারোপ করছে, তখন আমার একটু রাগ হলো, আর আমি খুব মানে একটুতেই কেঁদে ফেলি। হ্যাঁ, কান্নাটা মানে কেন জানি না কেঁদে ফেলি, মানে আদর খেলে আবার চুপ করে যায়। তখন ও কি করে, ও আমাকে
আমাকে একটা কথা বলে যে কাউকে যদি তুমি জড়িয়ে ধরো না, হাক করো না, সবকিছু মনের গ্লানি, মনের কষ্ট, এই যেটা বললো যে রিয়েলাইজ করতে হবে তুমি আমার জন্য কি করেছো। দেখুন এইগুলো না কাউকে বোঝানো যায় না, ম্যান টু ম্যান ভ্যারি করে। তো কার মনে কত রকম মানুষের সমস্যা, আজকালকার বিয়েগুলো টেকে না কেন, নানান সমস্যা, নানান সমস্যা। একটা খেতে যাবে সেখানেও একটা সমস্যা, একটা সংসার করবে সেখানেও একটা সমস্যা, এ কেন ওই কেন, একটা মানে ইট ইজ এ ক্রিটিক্যাল ব্যাপার। এই ক্রিটিক্যাল ব্যাপারগুলোর মধ্যে একদম ঢুকলে না নিজের মাথায় খারাপ হয়ে যায়। সেই জন্য আমি একটাই কথা জানি ম্যাম, যে ওর সঙ্গে আমার যখনই ঝামেলা হতো, একটা সময় মানে বিয়ের পর আমাদের প্রচুর মেঘ এসেছিল, যেটা আমার আদার শরিক, আমার বাড়ির যে শরিক ছিল তাদের সঙ্গে আমাদের, এবং আমাদের মানে মনে হয়েছিল যে একটা সময় সংসার হবে না, মানে এত বড় ব্যাপার। আমরা দুজনে, ও বলছে আমি ডিভোর্স করবো, আমি বললাম আমিও ডিভোর্স করবো। আমরা দুজনে গেছি ডিভোর্স করতে কোর্টে, ব্যাপারটা বুঝুন, কোর্টে গেছি ডিভোর্স করতে, আমি থামস আপ খাচ্ছি, তারপরে তো দুজনে মিলে আবার ওখান থেকে ট্যাক্সি করে চলে এলাম বাড়ি। কারণ অনেক বড় কাহিনী তো, আপনাকে সব বললাম না। চলে এলাম, আমাকে বললো মাথা গরম করো না, চলো বাড়ির লোক ঠিক আছে, মানে আমি ওদেরকে এ করে বুঝিয়ে বলবো। তা জানো তো তুমি এইরকম মানে খারাপ লাগছে বলতে, যে ওরা এখনো পর্যন্ত কিন্তু চেঞ্জ হয়নি। আমি চেয়েছিলাম যে ওদেরকে নিয়েও থাকতে, আর ওরা এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি, আছে, ওরা ওদের মতো আছে, আমরা আমাদের মতো আছি। তো আমার বাড়িতে এসে বললো তুমি যে থামস আপ খেলে আমাকে একটু অফার করলে না। হাউ কিউট, হাউ এটা হচ্ছে কিউট। এইটা যে ডিভোর্স, মানে আবার কার কাছে গেছি, গীতানাথ গাঙ্গুলি নাম করা যিনি। না না, আমরা এই অনুষ্ঠানে সেই শব্দ উচ্চারণ করি না। আমরা চাই দুলেন ডায়েরিজ মানে বিয়েগুলো হবে জাঁকজমক করে, যার যেরকম ইচ্ছে সেরকম। অ্যাকচুয়ালি ম্যাম ওটা না, মানে ডিভোর্স করতে গেলে কি লাগে, 6 মাস বাপের বাড়ি থাকতে হয়, একজনকে ছেড়ে থাকতে হয়, তারপর তো উকিলের কাছে যেতে হয়, দুজনে যাচ্ছে উকিলের কাছে, লেখালেখি হয়ে আজকে ডিভোর্স হবে বাচ্চাদের, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার, ডিভোর্সের ব্যাপার। তো ওকে ছেড়ে একটা বড় জিনিস, যে 27 বছর প্রায় হতে চলেছে, ওকে ছেড়ে কখনো আমি একটা রাত্রি, ও আমাকে আর ওনাকে ছেড়ে কখনো আর থামস আপ খান না, না থামস আপ উনি এখনো খান না, আমি একাই খাই, ডক্টর বারণ করছে তাও খেয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এইরকম আমাদের মানে এইরকম ঝামেলা, এক বেলার ঝামেলা, 1 ঘন্টার। এখনকার সংসারগুলো টেকে না কেন, কন্টিনিউয়াস চালাতে থাক, আমি তোমার থেকে কম না, ইগো প্রবলেম। রাইট। আর এবার আমি আমার পরবর্তী প্রশ্ন করি, আমার মনে হয় আমরা অলমোস্ট একটা উত্তরের দিকে চলে যাচ্ছিলাম, কারণ এটা আমার একটা খুব ইম্পর্টেন্ট জানার বিষয়। যেহেতু আপনার বাড়িতেও একটা ইউ হ্যাভ আ বিউটিফুল ডটার, অ্যান্ড আশেপাশেও এত ইয়াং পিপল, ছেলে মেয়ে নির্বিশেষে অনেক বন্ধুত্ব হচ্ছে, অনেক ঘোরাঘুরি হচ্ছে, অনেক জানাচেনা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বন্ধুত্ব থেকে সম্পর্ক থেকে বিয়ের সিদ্ধান্ত, এই যে একটা ব্যাপার থাকে, যে বিয়ের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে বাবা মা হিসেবে, একজন আইডিয়াল কাপল হিসেবে আপনাদের কি মনে হয় কোন কোন ব্যাপারগুলো একে অপরের সাথে একদম খোলাখুলি ভাবে শুরু থেকে শেষ অবধি কথা বলে নেওয়া উচিত বিয়ের আগে, যাতে বিয়ের পরে সেই অশান্তিগুলো না হয়? হোয়াট আর দ্য মেইন থিংস টু বি ডিসকাসড এন্ড নোন অ্যাবাউট ইচ আদার? কমিউনিকেশন গুলো কি কি পয়েন্টে হওয়া উচিত? যেটা হচ্ছে, বাড়িতে যদি বাবা মা থাকে, যখন আমি যাকে বিয়ে করতে যাচ্ছি তাকে খোলাখুলি বলে দেওয়া উচিত, দেখো তুমি আমার বাবা মাকে ঠিক মতো দেখবে। এবার ও বলতে পারে তা তুমিও আমার বাবা মাকে সেরকম মর্যাদা দেবে। নিশ্চয়ই দুজন বাবা মাকেই মর্যাদা দেওয়া উচিত, এবং এই ব্যাপারটা হচ্ছে মেন। আর সেকেন্ডলি নিজেদের তো আস্তে আস্তে সব এই ব্যাপারটা খোলাখুলি বলে দেওয়া উচিত। না, আমার কাছে অন্যরকম ব্যাপার। একটা সংসার এখন ভাঙছে একটাই কারণ, ফ্যামিলি যেখানে ইনভলভ হচ্ছে না, যে একটা মেয়ের সংসার ভেঙে যাচ্ছে ফ্যামিলির কারণে, একটা ছেলের সংসারও ভাঙছে কিন্তু ফ্যামিলির। এটা আমার মনে হয়। একটা আজকালকার মেয়েরা যে উদ্ধত, বা ছেলে মেয়েরা উদ্ধত, মানে খুব অসৎ জীবন যাপন করছে, এটাও তার ফ্যামিলি। আমি সবটাই কিন্তু তার ফ্যামিলিকে রাখ, আমি ফ্যামিলির বাইরে কিন্তু যাব না, কোনো বন্ধু বান্ধবকে দোষারোপ করব না, সমাজকে দোষারোপ করব না। ফ্যামিলি যদি ঠিকঠাক থাকে, আমি মনে করি একটা বাচ্চা কখনো খারাপ হতে পারে কোনো দিন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং একটা সংসারও ভাঙতে পারে না, রেয়ার হয়তো হতে পারে, কারণ হয়তো যদি খুব ক্রিটিক্যাল সমস্যা থাকে তখন হয়তো বিয়েটা টিকলো না, সেটা আগেও ছিল, সেটা এখনো হতে পারে। কিন্তু এইভাবে যে মুহুর্মুহু মানে ডিভোর্স মানে কি, আজকে বিয়ে হচ্ছে কাল ডিভোর্স হচ্ছে, আজকে হচ্ছে মানে একটা নয়, প্রচুর। এবার একটা মেয়েকে বিয়ে দিতে গেলে আমি মনে করি, আচ্ছা আগে কি এইসব দেখা হতো যে আমার মাকে তোমার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে? এই যে আমার শাশুড়ি মা, ওনাকে নিয়ে 17 বছর ছিলাম, উনি লাস্টের দিকে খুব অসুস্থ ছিলেন, ওনাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছি। আমার এটা গর্ব, আমার এটা
যে আমার মা, আমি আমার শাশুড়ি মার জন্য এখন আমি কষ্ট পাই যে ওনার আমি আয়াও রাখিনি। আমি মন করলেও আয়া রাখতে পারতাম, উনি বলেছিলেন, কিন্তু না, মাকে নিজে হাতে করুন। যদি আমার মা হতে, এগুলো কাউকে শেখাতে হয় না, এগুলো নিজের বিবেক থেকে, যদি কারোর বুদ্ধি, যদি কারোর সুবুদ্ধি, বিবেচনা, তার মানবিক সত্তাটা যদি মরে না যায়, যদি ঠিকঠাক মানে জাগ্রত, আমার মনে হয় এত অশান্তি আসবেই না। এবং বিয়ে কোনো মানে জেনেটিক কোনো বড় রোগ কিছু আছে কিনা, বা ব্লাড গ্রুপ যেটা দেখা হয় সায়েন্টিফিক যেগুলো, সেইটুকু দেখা, এর বেশি কিছু আগেকার দিনে তো এইসব দেখা হতো না। একটা পরিবারের সঙ্গে একটা পরিবারের বিয়ে, এখন তো সংসার ভাঙবে। আমার মেয়ে যদি কোনোদিন বিয়ে দিই, আমার মেয়েকে আমি কিছু দেখবো না, আমি কিছুই দেখবো না, আমি শুধু ছেলেটিকে দেখবো, তার ফ্যামিলিটাকে দেখবো, বাস। ঠিক আছে, আমি একদিন কথা বললেই বুঝতে পারবো, ঠিক আছে, আমার তো আর কিছু দেখার প্রয়োজন নেই। আমি যত গভীরে ঢুকবো তত অনেক কিছু আরো সমস্যা সেখান থেকে আসবে। এখান থেকে কেন সমস্যা ক্রিয়েট করবো, কেন সমস্যা এলে সেটাকে সলভ করবো, এত কিছু তো দেখার প্রয়োজনই নেই আমার কাছে। এটাই এখানে আমারও কিছু বক্তব্য আছে, যেহেতু এটা আমাদের জেনারেশনের বিয়েকে নিয়ে কথা হচ্ছে। এখানে যেমন মা বললো যে দুটোই ফ্যামিলিকে ইনভলভ হতে হয়, দুটোই ফ্যামিলিকে প্রপারলি দেখে বুঝে দেখে শুনে এগুলোকে করতে হয়। তেমনি আমার মা শুধু যে আমার ঠাকুমাকে সারা জীবন ভালো করে দেখেছে শুধু তাই নয়, আমার বাবাও কিন্তু আমার দিদা এবং দাদু আমাদের সবাইকে একটা ইউনিট করে, মানে এইটা আমাদের পুরোপুরি, আমি যেই ফ্যামিলিতে বড় হয়েছি ওইটা কিন্তু পুরোটা একটা জয়েন্ট ফ্যামিলির থেকে কোনো কিছু কম নয়। আমার মামা, আমার মামি, আমার বোন, আমার ভাই, মা, বাবা, দিদা, দাদু, ঠাকুমা সবাইকে নিয়ে একসঙ্গে আমরা যখন একটা ইউনিট করে থাকি, কারণ এইভাবেই তো একটা গোটা সোসাইটি, গোটা সমাজ এমনি করেই তো তৈরি হয়। তো ওই সমাজের একদম বেসিক স্ট্রাকচারটা, ইউনিটটাই কিন্তু ফ্যামিলি তৈরি করে। এবার ফ্যামিলির মধ্যে আমাদের সমাজে যেমন অনেক কিছু, আমাদের ফ্যামিলি কিন্তু আমাদের চয়েস, এটা আমাদেরকে দেওয়া হয়। অনেক জনের বাই চয়েস অনেক ফ্যামিলি, এবার বাই চয়েস ফ্যামিলিটা সেটা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ডিফার, ম্যান টু ম্যান ভ্যারি। এবার যেমন ওই বলে যে দি অ্যাপল ডাজ নট ফল ফার ফ্রম দ্য ট্রি, তো ওই আমি চাইলেও বেশি ডিফারেন্ট হতে পারবো না এদের দুজনের। চাচি দি ওয়েডিং, NRI भाभी दी वेडिंग, मुंडे दी वेडिंग, क्योंकि इसी को कहते हैं फैमिली दी वेडिंग, फैमिली दी वेडिंग यानी सबको दी वेडिंग। Come on yo, इंडिया दी शादी, स्टाइल भाई दी शादी, छोटू मुंडा दी शादी, नाना दी शादी, ओए नानी दी शादी।